আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আপনাদের জন্য আলোচনা করব আপনাদের রসায়ন চতুর্থ অধ্যায় নিয়ে। তো রসায়ন চতুর্থ অধ্যায় থেকে আজকে আমি আপনাদের এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা যদি আজকের এই ক্লাসটি একদম কমপ্লিটলি ভালো করে দেখেন, ইনশাআল্লাহ আপনি এই অধ্যায় থেকে যাবতীয় যা কিছু আসুক না কেন সমাধান করতে পারবেন। তো আপনারা কমেন্ট করার দরকার নাই। আপনাদের যখন আমি প্রশ্ন করব তখন আপনারা কমেন্ট করবেন, তখন আপনারা রিয়্যাক্ট করিয়েন। এখন শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আর প্রথমত কথা হচ্ছে যে কি, আমাদের এই অধ্যায় থেকে দুইটা টপিক বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর এই দুইটা টপিক নিয়ে আমাদের সবার মাঝে প্রায় বেশ সবার মাঝে ভুল ধারণা রয়েছে। একটা হচ্ছে যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, আর একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর তড়িৎ ঋণাত্মকতা তো বললামই না। তো এই তিনটা টপিক নিয়ে আজকে আমি অনেকক্ষণ কথা বলবো। তো আপনাদের ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। তো বরাবরের মতোই আজকের ভিডিওটি স্পন্সরশিপ হিসেবে দায়িত্ব পালন করছে আপনাদের দেলোয়ার স্যারের ইউনিক টিচিং মেথড ম্যাথ নামে এই চ্যানেলটি। এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ইউনিক টিচিং মেথড থেকে। তো স্পন্সরশিপ হিসেবে দায়িত্ব পালন করেছে ইউনিক টিচিং মেথড ম্যাথ এই চ্যানেলটি, তবে ফেক স্পন্সরশিপ। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনাদের জন্য ওয়েবসাইট আসছে আমাদের uniqueteachingmethod.com। এখান থেকে দুইটা এক্সট্রা ফিচার্স রাখছি আপনাদের জন্য, Q&A অ্যান্ড ব্লগ। Q&A-তে আপনাদের যাবতীয় যে সমস্ত প্রশ্নগুলো ভেতরে আসে বাট আপনারা উত্তর খুঁজে পান না, তো এই জায়গাতে গিয়ে আপনারা সেই উত্তরটা পাবেন। আর ব্লগে হচ্ছে যে আপনাদের যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভা আপনি ওখানে তুলে ধরতে পারবেন। আপনার কবিতা, আপনার বিভিন্ন ধরনের লেখা, উপন্যাস, গল্প, এটা সেটা যাবতীয় আপনি ওখানে দিতে পারেন। তো চলুন আমরা আর বেশি দেরি না করে আমাদের ক্লাসে প্রবেশ করি। দেখি আমাদের কতজন স্টুডেন্ট আসছে। ওকে, আপনারা আপনাদের মানে ফেসবুকে এটা শেয়ার যদি করতে চান তাহলে করতে পারেন। আর যদি শেয়ার করার মন না চায় তাহলে একটু আপনাদের বন্ধুগুলোকে একটু মেনশন করেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে একটু মেনশন করেন যাতে তারাও উপকৃত হয়। ওকে ওকে, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা এই অধ্যায় থেকে ত্রয়ী সূত্র এবং অষ্টক সূত্র নিয়ে কথা বলবো। তখন ত্রয়ী সূত্র আর অষ্টক সূত্র নিয়ে আমার একটু প্যাচ ছিল ভেতরে আমি যখন পড়াশোনা করেছিলাম। তো ত্রয়ী সূত্রটা আসলেই কি? ত্রয়ী সূত্রকে আসলে ওইরকমভাবে সংজ্ঞায়িত করতে যদি যাই আমরা, তাহলে আমাদেরকে আগে একটা উদাহরণ দেখতে হবে। উদাহরণটাকে লক্ষ্য রাখেন। আমাদের লিথিয়াম বদ্দা, তারপর হচ্ছে সোডিয়াম বদ্দা, আর এটা হচ্ছে পটাশিয়াম বদ্দা। যখন আসলে ত্রয় সূত্রটা আবিষ্কার হয়েছিল বা ত্রয় সূত্রটা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি, তখন আবিষ্কার হয়েছিল পারমাণবিক ভর। তাই আমরা তিনটা বদ্দাকে তাদের পারমাণবিক ভরগুলো দিয়ে দিই। আপনারা তাহলে আমাকে এখানে কমেন্ট করে একটু জানাবেন যে লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামের আপনার ভর সংখ্যাগুলো কত, সিরিয়ালি লিখে দিবেন। এটার কত, এটার কত, এটার কত, কমা কমা দিয়ে লিখবেন। লেখেন, কমা কমা দিয়ে লেখেন, কমা দিয়ে দিয়ে লেখেন লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। থ্যাংক ইউ সো মাচ। অনেকজনই আপনার বন্ধুদেরকে মেনশন করছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে সবাই যদি একসাথে ক্লাসগুলো করি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। যখন সবাই উত্তরগুলো দিব তখন ভালো লাগবে। একসাথে উত্তর দিতে হবে তিনটারই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনটারই উত্তর একসাথে দিতে হবে। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এর তিনটার আসলে পারমাণবিক ভর কত? আচ্ছা, প্রথমে দিয়েছিল মনের মাহিম 2, 11, 19। কি বলেন আপনি? না, অভিজিৎ 3, 11 পারমাণবিক ভর। মুহিত ইসলামেরটা সঠিক হয়েছে 7, 23 এবং 39। ফ্যান্টাস্টিক মোহিত। তারপরে অশোক রয়, এটাও সঠিক হয়েছিল। তারপরে হচ্ছে কেয়া, এটাও সঠিক হয়েছিল। মিনন, তারটাও সঠিক হয়েছিল। আচ্ছা, এখন সবাই সঠিক দিচ্ছে 7, 23 এবং 39। থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ লিথিয়াম বড় ভাইয়ের বা লিথিয়াম বদ্দার হচ্ছে যে পারমাণবিক ভর 7, সোডিয়ামের হচ্ছে যে 23, তারপরে পটাশিয়ামের হচ্ছে যে 39। এবার আসেন
ত্রয় সূত্রটা কিভাবে মানে আপনার টেকনিক্যালি কিভাবে দেওয়া হয়েছে দেখেন। প্রথম মৌলটার যে পারমাণবিক ভর রয়েছে আর শেষ মৌলটার যে পারমাণবিক ভর রয়েছে তাদেরকে যোগ করেন, অর্থাৎ 39 যোগ হচ্ছে যে কত 7। এবার এটাকে যদি গড় করি তাহলে দুইটাকে যোগ করেছি, দ্যাট মিনস গড় করলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে 39 আর 7 তাহলে আমাদের কত হচ্ছে 46 হচ্ছে। দ্যাট মিনস 46 ডিভাইডেড বাই 2 কত আসছে 23 আসছে। আর 23 যেটা সেটা কোথাকার সাথে মিলে গেল বলেন তো, এই মধ্যখানেটার সাথে মিলে গেল না? এটাই হচ্ছে ত্রয় সূত্রের মজা। অর্থাৎ ত্রয় সূত্র অনুযায়ী যে একটি গ্রুপের 3টি মৌলের ক্ষেত্রে প্রথম মৌলটির পারমাণবিক ভর এবং শেষ মৌলটির পারমাণবিক ভর 3টি মৌলের ক্ষেত্রে হতে হবে, আবার অনেকগুলো নেওয়া যাবে না। তাহলে একটি গ্রুপের 3টি মৌলের ক্ষেত্রে প্রথম মৌলের পারমাণবিক ভর এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলটির সমান অথবা তার কাছাকাছি। আমার স্টুডেন্টরা কি বুঝতে পারলো কিনা আমাকে একটু জানাবেন। এটাই হচ্ছে ত্রয় সূত্র, একটু জানান প্লিজ। যদি বুঝে থাকেন তাহলে লাভ রিয়াক্ট, আর যদি না বুঝে থাকেন তাহলে কেয়ার রিয়াক্ট। আমরা রিয়াক্টের খেলা খেলবো। লাভ রিয়াক্ট দিবে না? আচ্ছা, ওকে, নো প্রবলেম। লাভ রিয়াক্ট হচ্ছে মানে দ্যাট মিনস আমি বুঝতে পেরে গেছি যে আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে আসলে ত্রয় সূত্রটা আসলে কী জিনিস। এখন কথা হলো যে এইটা যে সমস্ত মৌলের ক্ষেত্রে এই ত্রয় সূত্রটা মেনে চলে নাকি চলে না, সেটাই তো হলো কথা। দেখেন, আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা কিন্তু গ্রুপ নাম্বার 1-এর মৌল। এবার আসি আমরা এই রকম করে, অর্থাৎ হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আমরা জাস্ট নিয়েছিলাম লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামকে, অর্থাৎ এই যে 3টা মৌলকে আমরা নিয়েছিলাম। বাট আমরা তো এভাবেও চয়েস করতে পারি যে স্যার হাইড্রোজেন, লিথিয়াম এবং সোডিয়াম আমরা এই 3টা চয়েস করব। তাহলে এই 3টার ক্ষেত্রে কি ত্রয় সূত্রটা মেনে চলে নাকি চলে না সেটা আমরা একটু চেক করে ফেলি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে যে কত 1, লিথিয়াম বদ্দার হচ্ছে কত 7, সোডিয়ামের হচ্ছে যে কত 23। তাহলে আমরা এখন চলে যাই 23 প্লাস হচ্ছে 1 তাহলে 24, তাহলে আমরা পাবো 24 ডিভাইডেড হচ্ছে কত 2। তাহলে এখন চিন্তা করে দেখেন, আমরা এখন 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো 12 পাবো। তাহলে 12 সংখ্যাটা কি আসলে মধ্যখানেটার সাথে মিলে নাই। তো ত্রয় সূত্রের ক্ষেত্রে বেশ কিছু জাস্ট মৌল ছিল যে মৌলগুলোই আসলে এই সূত্রটা মেনে চলতো। তাই কিন্তু ত্রয় সূত্র আসলে পর্যায় সারণী গণনা করার ক্ষেত্রে বা পর্যায় সারণী গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন ভূমিকা পালন করতে পারে নাই। এবার আশা করছি আমার স্টুডেন্টরা ত্রয় সূত্র নিয়ে আর কোনো ঝামেলা লাগাবে না। আমার এই জিনিসটাই ভেজাল লাগতো যে আসলে সবগুলো কি মেনে চলবে নাকি চলবে না, কিন্তু আসলে সবগুলো মেনে চলে না, কিছু কিছু ছিল সেই সমস্ত জিনিসগুলো মেনে চলতো। এবার চলে যাব আমরা অষ্টক সূত্রতে। অষ্টক সূত্রতে যাওয়ার আগে আপনাদেরকে গল্প বলি অষ্টক সূত্রের পেছনে যে কাহিনীটা আসলে ছিল আমাদের। অষ্টক সূত্রের আমাদের যে কাহিনীটা সেটা একটু ক্লিয়ার করি আপনাদের সামনে। অষ্টক সূত্রের ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জন নিউল্যান্ড। এবার জন নিউল্যান্ড মিউজিক লাভার ছিলেন। মিউজিক লাভার। তো পশ্চিমা মিউজিক অনুযায়ী আমাদের ওই মিউজিকের সুর যেটা সেটা আপনাদেরকে একটু দেখায়। এই যে এটা ডো, রে, মে, ফা, সো, লা, টি। এটা হচ্ছে পশ্চিমা মিউজিক অনুযায়ী আমাদের ওই গানের যে আপনাদের সুর তুলে। আমাদের দেশীয় অনুযায়ী অথবা আমাদের ওই ভারতীয় নিয়ম অনুযায়ী যেটা সেটা হচ্ছে যে কি সা, রে, গা, মা, পা, ধা, নি। লক্ষ্য রাখেন, জন নিউল্যান্ড
অনেক মিউজিক ভালোবাসতেন। তো আমরা সাধারণত যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটার সাথে অনেক কিছুকে মেশাতে চাই, বা আমরা মনে করি যে কি ইস আমার এই জিনিসটার সাথে যদি ওই জিনিসটা মিশে যেত বা মিলে যেত তাহলে কত না ভালো হতো। তো জন নিউল্যান্ড যখন আসলে গান করছিলেন তার পশ্চিমা মিউজিক অনুযায়ী ডো রে মে ফা সো লা টি ডো, মানে দেখেন আমরা ওইটা দিয়ে বুঝতে পারবো না, আমাদের সারেগামা পাধানি দিয়ে বুঝি। তো এখানে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে দেখেন, যেমন আপনি যদি এখান থেকে 1 নম্বরে গণনা শুরু করেন, এটা হলো আপনার 1 নম্বর গণনা, অর্থাৎ সা থেকে হলো 1 নম্বর, সা রে গা মা পা ধা নি। আবারও যদি আপনি সাতে আসেন তাহলে সা, তাহলে সর্বমোট কয়টা ধাপ হলো দেখেন, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, এখানে এসে আবারও কত হলো 8টি, অর্থাৎ প্রতি অষ্টক নাম্বারে এসে ওই জিনিসটারই আবার কি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। আপনি যদি এটা এখান থেকে শুরু করেন তাও কিন্তু ঘটনা একই রকম হবে। অর্থাৎ আপনি যদি এটাকে 1 নম্বর দেন, অর্থাৎ এটাকে ধরেন আপনি মা পা ধা নি সা রে গা মা, তাহলে দেখেন একটু লক্ষ্য করে আপনি এখানে চিন্তা করেন 1 2 3 4 5 6 7 8। তাহলে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে আরে প্রতি অষ্টম নম্বরে এসে তো তাদের ধর্মের সাথে মানে তাদের একটা সুর যেটা সেটা মিলে যাচ্ছে। তো তখনকার সময়ে পর্যায় সারণী যতটুকু মৌল আবিষ্কার হয়েছিল তিনি ওই সমস্ত মৌলগুলোর মাঝে খুঁজে দেখলেন যে আসলে এই ধরনের কোনো চেহারার মিল রয়েছে নাকি নাই। তো তিনি লক্ষ্য করলেন যে আসলেই তো, যেমন আপনাদেরকে একটু দেখায়, আপনারা একটু ভালো করে বুঝেন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এই 3টা দিয়ে বুঝে দেখেন 1 2 3 4 5 6 7 8 আছে এখানে, তাই তো? এবার একটু লক্ষ্য রাখেন তখন সব ছিল না, নিয়নটা আবিষ্কার হয় নাই তখনও, অর্থাৎ গ্রুপ নাম্বার 18-এর মৌলগুলো তখন আবিষ্কার হয় নাই। এবার তিনি একটা কাজ করলেন, আমরা কিন্তু এখন অন্তত বলতে পারি যে লিথিয়ামের সাথে সোডিয়ামের খুব চমৎকার কি রয়েছে, মিল রয়েছে, তাই না? কিন্তু দেখেন আপনি মনে করেন যে এখান থেকে শুরু করলেন, এটা হচ্ছে যে কি সা সা রে গা মা পা ধা নি সা, কথা বুঝতে পারলেন? দেখেন আপনার 8 নম্বরে এসে আবারও কি ওই জায়গাতে এসে মিলে যাচ্ছে না, তাহলে সোডিয়ামের কাছে আবারও কি হয়ে গেল, মিলে গেল না? একটু দেখেন সা রে গা মা পা ধা নি সা, লিখছেন মানে সা সা, তাহলে এটার সাথে এবং এটার সাথে অবশ্যই কি থাকবে, মিল থাকবে। এই জিনিসটা আমরাও তো জানি যে আরে ভাই এটার সাথে তো মিল থাকবে, কিন্তু এটা একটা যে প্যাটার্ন মেনে চলছে ওই প্যাটার্নটা কিন্তু আবিষ্কার করেছিলেন জন নিউল্যান্ড। এবার যদি আপনি এখান থেকে শুরু করেন, মনে করেন এখান থেকে শুরু করেন সা রে গা মা পা ধা নি সা, বুঝতে পারছেন? তাহলে বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কি পাওয়া যাবে, মিল পাওয়া যাবে। তাই তিনি বলেছিলেন যে প্রতি অষ্টম নাম্বারে এসে প্রত্যেক মৌলটির ধর্মের কি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। এবার অষ্টক সূত্রটা ফিল করতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, কমেন্ট করে জানান। অষ্টক সূত্রটা ফিল করতে পারছেন কিনা একটু জানান। না না আমাদের এখানে নেটের সমস্যা আপাতত নাই, হতে পারে পরবর্তীতে। ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। কে বলেছে ক্লিয়ার? সারেগামা বুঝতে হবে না, এটার সাথে মিল আছে সেটা দেখেন শুধুমাত্র। কোরআনের বলেছে ক্লিয়ার। ওকে, রবিন বলেছে জি স্যার, শিহাব বলেছে জি, তারপরে নূর বলেছে যে হাম পারছি, মাহাদি বলেছে জি স্যার, মুমিন খান বলেছে হ্যাঁ, সাব্বির আল মাহফুজ বলেছে জি স্যার, ফিল করতে পারছি স্যার, রানী দেবী, আফিফা ক্লিয়ার, নজরুল ইসলাম ক্লিয়ার, রানা ওকে আলহামদুলিল্লাহ, সবারই তো ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এই ছিল আমাদের আসলে ত্রয় সূত্র আর অষ্টক নিয়ে বেশ কিছু কাহিনী। তো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার নির্ধারণ করার ক্ষেত্রে আমরা পরে যাব, বাট এই অধ্যায়ের হট টপিক, গরম গরম ভাত যেমন খাইতে ভালো লাগে, গরম গরম খিচুড়ি যেমন খাইতে ভালো লাগে, ঠিক এই অধ্যায়ের আপনার গরম গরম জিনিস হচ্ছে যে এই যে 4টা, অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম,
আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে হচ্ছে যে আপনার পারমাণবিক ব্যাসার্ধ, এই যে এগুলো হচ্ছে এই অধ্যায়ের হট টপিক। ভালো করে জানতে হবে, একেবারে ফ্যান্টাস্টিক করে জানতে হবে আপনাদেরকে। ওকে, আমার একটা টিস্যু পেপারটা পড়ে গেছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আপনার গ্রুপ এবং পর্যায় নাম্বার নির্ধারণটা পরে শিখব। আগে আমরা চলে যাচ্ছি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে। এবার প্রথমত আমরা আলোচনা করব ধাতব ধর্ম নিয়ে। ধাতব ধর্ম, ধাতব ধর্ম জানার আগে আপনাকে জানতে হবে যে ধাতুটা আসলে কি জিনিস। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে সাধারণত তারা ধাতু। হাইড্রোজেন বাদে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে তারা ধাতু হয়। যদি 4টি থাকে তাহলে অধাতুতে পড়ে গেল, 5টি অধাতু, 6টি অধাতু, 7টি অধাতু, 8টি আরও অধাতু। কথা বুঝতে পারছেন? বা সেটা গ্যাস হয়ে যায়, কথা শেষ। তো তাহলে আমরা এখান থেকে ভালো করে বুঝে রাখি, ধাতু হচ্ছে যে কি, যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে তারা ধাতু। আর যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 4টি, 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে তাহলে সাধারণত তারা অধাতু। ঠিক আছে? এবার ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এ হচ্ছে একটা মৌল, দেখেন আমরা তার লাস্ট কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করে পেলাম একটি ইলেকট্রন। আর বি হচ্ছে আরও একটি মৌল, যার লাস্ট কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই মৌলটাও হচ্ছে যে ধাতু, এই মৌলটাও হচ্ছে যে ধাতু। নাম কি সেটা আমার জানার দরকার নাই। এখন আমি জাস্ট আপনাদের কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি, বা এই জিনিসটা আপনাদের ব্রেনকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এ মৌলটা এবং বি মৌলটার মধ্যে কোন মৌলটি আগেই ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? এ মৌল এবং বি মৌলটির মধ্যে কোন মৌলটি আগেই ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? আমাকে একটু বলবেন প্লিজ, কোন মৌলটা? কে বলেছে এ মৌল? বাপ্পি বলেছে যে এ, সাদ্দাম বলেছে এ, পিয়াস বলেছে যে এ, সিরাজাম মনিরা বলছে যে পানি, মোহিত ইসলাম বলেছে এ, তানভীর এ, আফিফা এ বলেছে, হিমেল, আকাশ, সৈনিক এ বলেছে, এন্নিদে বলেছে এ, আকাশও বলেছে আবার এ, ফাহাদ ইসলাম বলেছে এ, জান্নাতুল ফেরদৌস এ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারা তো পারেন, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, তারা যেন একটু ক্লাসগুলো করতে পারে। দেখেন এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটু মেনশন করে দেন সবাইকে। একজন করে, মানে একজন স্টুডেন্ট যদি আপনাদের একজন বন্ধুকেও এই সমস্ত জিনিসগুলো শেখাতে পারেন, আল্লাহর দরবারে অবশ্যই একদিন না একদিন আপনি কি থাকবেন যে হ্যাঁ আপনি ভালো কিছু জিনিস শেখাতে চেয়েছিলেন আপনার বন্ধুকে। এরকম করে বলতে চাচ্ছি না যে একেবারে দিতেই হবে, যদি মনে হয় তাহলে দিতে পারে, অর্থাৎ তাদের জন্য উপকার হয়। দেখেন একটি মৌলকে আসলে যতটুকু দ্রুত সরানো সম্ভব, ইলেকট্রনকে, 2টি ইলেকট্রনকে তত তাড়াতাড়ি মানে কক্ষপথ থেকে মানে তাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ একটি ইলেকট্রন থাকলে যত দ্রুত সম্ভব হয়, মানে আমরা 2টি ইলেকট্রন থাকলে তত তাড়াতাড়ি তাকে সরানো সম্ভব হয় না। তার কারণ কেন হচ্ছে এটাই যে একটু লক্ষ্য করবেন, আপনার যখন একটি ইলেকট্রন থাকে তখন এখানে 3টা ইলেকট্রন আছে, সর্বমোট 3টা ইলেকট্রন, আর নিউক্লিয়াসে থাকবে 3টা প্রোটন। তো 3টা প্রোটন আর 3টা ইলেকট্রন পরস্পরকে যে বলে আকর্ষণ করতে পারবে, এখানে 1, 2, 3, 4টা ইলেকট্রন রয়েছে, তাহলে অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে 4টা থাকবে প্রোটন। তাহলে 4টা ইলেকট্রন আর 4টা প্রোটন পরস্পরকে আরও বেশি কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে। অর্থাৎ 4টা আর 3টার মধ্যে তাহলে অবশ্যই কি ঘটে যাবে? পার্থক্য ঘটে যাবে। তখন এটা কিন্তু কম শক্তি দিয়ে আসলে টেনে থাকবে, এটা কিন্তু বেশি শক্তি দিয়ে এইটা এবং এটাকে টেনে থাকতে পারবে। তাই আমরা শক্তি যদি হালকা দিই তাহলে এটা কিন্তু দ্রুত সরে যাবে, কিন্তু এই 2টা ইলেকট্রন দ্রুত সরতে পারবে না।
তো এখন একটু লক্ষ্য করে আমরা একটা পর্যায় নিয়ে আলোচনা করবো, জাস্ট একটা পর্যায়, বেশি পর্যায় নয়, একটা পর্যায় বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। একটা পর্যায় আর একটা গ্রুপ নিয়ে আমি আলোচনা করে দিই, তাহলে ক্লিয়ার করে ফেলতে পারবেন। দেখেন, আগে আমরা এক কাজ করি, আমাদের লিথিয়ামের কাছে যাচ্ছি আমরা একটু। হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর যাব সোডিয়াম, তাও লাস্ট কক্ষপথে একটা 2টা 3 4 5 8টা। পটাশিয়ামের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ দেখতে পাবেন কিনা আমি জানি না, আই থিঙ্ক সম্পূর্ণ দেখতে পাবেন না হয়তো বা, তারপরও আঁকার চেষ্টা করি। ওকে, তাও লাস্ট কক্ষপথে একটা, এগুলোতে দিলাম না। হ্যাঁ, এবার আসেন, এটা হচ্ছে যে লিথিয়াম, তারপরে বেরিলিয়ামের চিত্র একটু লক্ষ্য রাখেন। বোরনের চিত্রটা একটু লক্ষ্য রাখেন। বোরন। কার্বনের চিত্রটা একটু লক্ষ্য রাখেন। একটু লক্ষ্য রাখেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের লিথিয়াম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম। লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে যে বোরন, তারপর হচ্ছে কার্বন। এই যে জাস্ট এই জিনিসটা আপনি যদি ভালো করে ফ্যান্টাস্টিক করে বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছে আর কোনো কিছুই মানে কঠিন লাগবে না ইনশাল্লাহ। ওকে, এবার আসেন, এখন ধাতব ধর্ম একই গ্রুপের, আচ্ছা একই পর্যায়ে দেখা যায়, একই পর্যায়ের, এটা হচ্ছে একটা পর্যায়, যেটা দ্বিতীয় পর্যায়। একই পর্যায়ের বাম থেকে আপনি যখন ডানের দিকে যাচ্ছেন, লক্ষ্য রাখেন, একই পর্যায়ে যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছেন, তখন আপনার কি হচ্ছে, এখানে 2টা কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম দ্বিতীয়, অর্থাৎ সবারই কিন্তু 2টা করে কক্ষপথ রয়েছে। অর্থাৎ বাম থেকে ডানে যাওয়ার সময় আপনার কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে না, বাট এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, অর্থাৎ যত বাম থেকে ডানের দিকে যাচ্ছেন আপনি কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে না, বাট এখানে একই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। তো দেখেন, আমি যদি ধাতব ধর্মের ক্ষেত্রে বলতে চাই, একটি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন, এখানে 4টি হয়ে গেছে। তাহলে একটু লক্ষ্য রাখেন তো, একটি ইলেকট্রন থাকা মানে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি, 2টি ইলেকট্রন থাকা মানে ধাতব ধর্ম আরেকটু কমে গেল, 3টি ইলেকট্রন থাকা মানে ধাতব ধর্ম আরেকটু কমে গেছে, 4টি ইলেকট্রন থাকা মানে আমরা তো একটু আগে বললাম যে সে অধাতুর দিকে পৌঁছে গেল। তাহলে আপনি যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছেন, তখন ধাতব ধর্মটা কি পাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। কেননা এখানে কক্ষপথ একই থাকে, কিন্তু একই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রন সংখ্যা যখন বেড়ে যায়, তখন নিউক্লিয়াসের সাথে ওই যে ইলেকট্রনগুলো ছিল সেগুলোর তো আপনার আকর্ষণ বেড়ে যায়। কেন আকর্ষণ বেড়ে যায়? তার কারণ এখানে যদি নিউক্লিয়াস চিন্তা করেন, 3টা ইলেকট্রন রয়েছে, 3টা প্রোটন, তাহলে 3টা ইলেকট্রন এবং 3টা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করতে পারবে। এখানের ক্ষেত্রে দেখেন 6টা কি থাকবে, ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসে 6টা প্রোটন থাকবে। তাহলে 3টা ইলেকট্রন আর 3টা প্রোটন পরস্পরকে যেভাবে আকর্ষণ করবে, 6টা ইলেকট্রন আর 6টা প্রোটন তার চাইতে আর অনেক বেশি আকর্ষণ করে থাকবে। তাই কিন্তু ইলেকট্রনগুলোকে সরাতে আপনার শক্তি বেশি দিতে হবে, মানে ইলেকট্রনগুলো সরে যেতে চাইবে না। ধাতুরাই তো ইলেকট্রন ত্যাগ করতে চায়, অধাতুরা তো ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তাহলে ইলেকট্রন ত্যাগ করার কি প্রবণতা দেখাচ্ছে? না, বরং ইলেকট্রন গ্রহণ কর, মানে আমার কাছে রেখে দে রে ভাই, নিয়ে যাস না, রেখে দে, এরকম প্রবণতা দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে বাম থেকে যখন আমরা একই পর্যায়ে ডানের দিকে যাব, তখন ধাতব ধর্মটা কি পায়, হ্রাস পায়। তাহলে অধাতব ধর্মটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এটা ধাতব ধর্ম আর অধাতব ধর্ম নিয়ে আশা করি আমার স্টুডেন্ট ক্লিয়ার করতে পারছে। এবার দেখেন, একই গ্রুপের যখন উপর থেকে আপনি নিচের দিকে নামবেন, একই গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে নামবেন, তখন ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, আগে এটা ক্লিয়ার করেন। ধাতব ধর্ম মানেই হচ্ছে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ধাতব ধর্ম মানে হলো যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ইলেকট্রন এবার কে আগে ছাড়তে পারবে? আপনার আগে বলেন তো দেখি, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে আগে ইলেকট্রন ছাড়তে পারবে? কে আগে ইলেকট্রন ছাড়তে পারবে দেখি, আপনারা জানান।
আচ্ছা, কেয়া বলেছে পটাশিয়াম, লিটন মিয়া বলেছে পটাশিয়াম, বাদশাহ বলেছে যে পটাশিয়াম, সালমান বলেছে যে লিথিয়াম, সোহেল শেখ বলেছে যে লিথিয়াম না, সাগর বলেছে লিথিয়াম, মালেক খান বলেছে লিথিয়াম, এন্নিদে বলেছে পটাশিয়াম, আফিফা বলেছে লিথিয়াম। মানে এখানে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টদের মাঝে এখানে একটু বিভক্ত হয়েছে আর কি, মানে অন্তত বিভক্ত হয়ে গেছে তারা, যে আসলে কোনটা হবে না কোনটা হবে না এরকম হয়ে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে ফেলে, আপনারা বুঝতে পারবেন। আসলে যার ইলেকট্রন যত তাড়াতাড়ি চলে যাবে তার ধাতব ধর্ম তত বেশি। এবার আসেন, নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা দূরত্ব যতটুকু, এখানে যদি আমি নিউক্লিয়াসটা চিন্তা করি তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটার দূরত্ব আরও বেশি হয়ে গেছে না? এবার আমি যদি এখানে চিন্তা করি তাহলে এটার দূরত্ব আরও অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্ব এটার সবচেয়ে কম, নিউক্লিয়াস থেকে সোডিয়ামের ক্ষেত্রে দূরত্ব আরও বেশি, পটাশিয়ামের দূরত্ব আরও অনেক বেশি। আচ্ছা, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ যেন কি হয়ে যায়, কমে যায় না? দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায় না? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন প্রাইমারি স্কুলের বন্ধুরা যখন আপনার কাছে ছিল তখন কত আপন হয়েছিল, তাই না? বাট এখন হাই স্কুলে পড়েন, হাই স্কুলে পড়ার ক্ষেত্রে অনেক বন্ধু কি আপনার আছে? নাই। কেন? তখন যতই বেস্ট ফ্রেন্ড হন না কেন, যতই জীবনে বেস্ট ফ্রেন্ড হন না কেন, যখন আসলে কাছাকাছি থাকবেন তখনই এভরিডে কথা হবে, তখনই এভরিডে আপনার সাথে মোলাকাত হবে। কিন্তু যখনই আপনি দুইজন দুই জায়গাতে চলে যাবেন, প্রথম প্রথম ঠিকই হবে যে ভাই কেমন আছিস, তোকে ছাড়া ভালো লাগছে না, তুই না থাকলে ভালো লাগে না, তোকে দেখে তোকে ছাড়া আমি কেমন করে থাকবো, এটা সেটা কত কিছু। কিন্তু যখনই আসলে দিন পার হবে আস্তে 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 সম্পর্কটা একটু কমে যায়, স্বাভাবিক, এটা স্বাভাবিক। অর্থাৎ দূরত্ব যত বেড়ে যায় আকর্ষণ তত কমে যায়, স্বাভাবিক। আমাদের বাস্তবতার সাথে রসায়নের মিল আছে। তো তাই যেহেতু দূরত্ব এখান থেকে এটা বেড়ে গেছে, তাহলে আকর্ষণ অবশ্যই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটা কম, এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রন আকর্ষণ আরও অনেক কম। অর্থাৎ নিউক্লিয়াস বলে তোমার সাথে সম্পর্ক আমার ভালো নাই এখন। কথা বুঝতে পারছেন? তাই যখনই হালকা ধাক্কা দেওয়া হবে তখন নিউক্লিয়াসের সাথে যেহেতু এই ইলেকট্রনের আকর্ষণটা বেশি আছে, একে দ্রুত ছেড়ে দেবে না, বলছে ওই থাম, কোথায় যাচ্ছিস তুই, থাম। তো একই শক্তি যদি এটাকে দেওয়া হয় তাহলে এটা ছেড়ে দেবে দ্রুত, একই শক্তি যদি এটাকে দেওয়া হয় তাহলে এটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। কেন? তখন নিউক্লিয়াস থেকে সে অনেক দূরে আছে, নিউক্লিয়াসের সাথে তার টান নাই, তাই একটু শক্তি প্রয়োগ করা মাত্রই এই ইলেকট্রনটা ত্যাগ করে দেবে। তাই একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে নামেন তাহলে সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। অর্থাৎ লিথিয়াম যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম তার চাইতে আরও তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে, পটাশিয়াম আরও তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। তাই একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে নামেন তাহলে ধাতব ধর্ম কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে অধাতব ধর্ম হ্রাস পাবে। উল্টো কথাতে জেনে নেন, শেষ ঝামেলা। তাহলে ধাতব ধর্ম গেল, অধাতব ধর্ম গেল। এবার থাকলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এবার আপনারা এটা খুব সহজভাবে নিতে পারবেন। পারমাণবিক ব্যাসার্ধটা একেবারে সিম্পল ব্যাপার। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি নামেন পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে দেখেন, অর্থাৎ সের ব্যাসার্ধগুলো বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আপনি যদি জাস্ট এক কথায় মনে রাখতে পারেন জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে না, দ্যাট মিনস পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে না। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব পারমাণবিক ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব পারমাণবিক ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামবেন তখন আসলে কি হয়, আপনার এখানে যেমন 2টা কক্ষপথ রয়েছে, এখানে 3টা কক্ষপথ হয়ে গেছে, এখানে 4টা কক্ষপথ হয়ে গেছে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামার সময় আপনার কক্ষপথ একটা একটা করে কি পায়, বৃদ্ধি পায়। দেখবেন সে আরও অনেক বড় হচ্ছে, দ্যাট মিনস পারমাণবিক ব্যাসার্ধ তার অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার দেখেন, এবার আমরা বাম থেকে যখন ডানের দিকে যাচ্ছি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেয়ে যাচ্ছে। কিন্তু কেন হ্রাস পাচ্ছে, আসলে হ্রাস কেন পাবে? দেখেন একই রকম, অর্থাৎ 1 2 3টা ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা কতটি থাকবে, 3টি থাকবে। তাহলে 3টি ইলেকট্রন আর 3টি প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, মনে করেন এরকম করে আকর্ষণ করে আছে, তাহলে এখানে 4টি ইলেকট্রন আর 4টি প্রোটন কি করবে, আর একটু আকর্ষণ করবে না? তখন ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, তাহলে তাদের আকর্ষণও কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ 3জন লোক যে কাজটা করতো 4জন হয়ে গেলে আরো দ্রুত কাজ করতে পারবে না, মানে আরো ভালো মতন কাজ করতে পারবে না। তাহলে এখানে ক্ষেত্রে 3টা ইলেকট্রন আর 3টা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করতে পারবে,
তাহলে 4টা ইলেকট্রন আর 4টা প্রোটন আরও কী করতে পারবে, আকর্ষণ করতে পারবে। তাহলে 5টা ইলেকট্রন 5টা প্রোটন আরও আকর্ষণ করতে পারবে, 6টা ইলেকট্রন 6টা প্রোটন আরও আকর্ষণ করতে পারবে, মানে তার আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি একটি পর্যায়ে যতই বাম থেকে ডানের দিকে যাবেন তত ধাতব ধর্ম কী হয়ে যাবে, বেড়ে যাবে। আপনারা ক্লিয়ার করতে পারলেন কেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানান। আমার স্টুডেন্টরা কি ক্লিয়ার করতে পারলো কিনা একটু জানাবেন প্লিজ। কোরআনের আলো, তারপরে ফাহাদ হাসান, জি স্যার ক্লিয়ার। অভিজিৎ চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম নট স্মার্ট। ক্লিয়ারই তো জানাচ্ছে সবাই, কী ব্যাপার আমার এখানে কমেন্ট আসতেছে না কেন? আরে দূর, ওকে বেশিরভাগই সবাই ক্লিয়ার করছে। এটা অনেক মজার চ্যাপ্টার, মানে রিয়েলি অনেক মজার চ্যাপ্টার, অনেক মজার চ্যাপ্টার এটা। আমার বোর্ড কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে না, হালকা কালচে হচ্ছে, তো আমাকে অবশ্যই তাহলে পানি খাওয়াতে হবে আমার বোর্ডকে মনে হচ্ছে। তো আমরা একটু পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিই, অবশ্যই ভিজিয়ে নেব আমরা এটাকে। ওকে, এবার আমাদের হটেস্ট টপিক, মোস্ট হটেস্ট টপিক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটার জন্য আমি এবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এই তিনটা আসলে ছেলে মেয়েদের মাঝে সবচেয়ে বেশি সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা এবং ভুল ধারণা নিয়ে আমরা এখনও আছি। সো প্লিজ একটু সবাই, আমাদের সকল বন্ধু যেগুলো আছে সবাইকে আমি একটু বোর্ডটা মুছতে মুছতে আপনারা একটু মেনশন করেন একটু, যাতে করে তারা অন্তত এই তিনটা জিনিস মিস না করে প্লিজ, অথবা শেয়ার করতে পারেন একটু আপনার বন্ধুদের, মোট কথা আপনার বন্ধুরা যেন এই তিনটা জিনিস একটু মিস না করে প্লিজ, আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো। মিডিয়ে ফেলবো সম্বল, তারপরও ভালো হয়নি। আয়নীকরণ শক্তি, এবার আয়নীকরণ শক্তির দিকে আমরা যাচ্ছি। 270 জন আছেন এখন সাথে, দ্যাটস নো প্রবলেম। আপনারা 270 জনই একটু প্লিজ ভালো করে দেখার চেষ্টা করেন। একটা রুমে 270 জন থাকা মানে অনেক স্টুডেন্ট, সো প্লিজ আমার 270 জনই আছেন যারা একটু ভালো করে দেখেন। আয়নীকরণ শক্তি আপনাকে বোঝার জন্য প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে 1 মোল সমান কতটি, 1 মোল সমান কতটি পরমাণু। একটু লক্ষ্য রাখেন, 1 মোল সমান, 1 মোল সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু। 1 মোল পরমাণু মানে এতটি পরমাণু, এটা কিন্তু অনেক পরমাণু, কথা বুঝতে পারছেন? অনেক পরমাণু এখানে, মানে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু কতটি সেটা আমি আপনাদেরকে দেখাই। এবার দেখেন, এটা মূলত 23টা, এখন সামনের দিকে নিয়ে যেতে পারবো আমরা, এই যে এরকম করে, অর্থাৎ যে 6 আমরা নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। এই যে 0 2 তো আমরা এই যেখানে 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, এই যে এই সম্পূর্ণটা হলো যে আমাদের এটা। চিন্তা করেন এটাকে বাংলাতে কত বলা হয় আপনি জানেন? বা আপনি এটা এই সংখ্যাটাকে কেউ বলতে পারেন যে এত বড় সংখ্যাটা আসলে কি? যে আমরা বলে 1 কোটি 2 কোটি 3 কোটি, ক্রোর বলি 1 ক্রোর 2 ক্রোর 1 মিলিয়ন
2 বিলিয়ন, 5 বিলিয়ন, এটা কত হবে? কেউ বলতে পারবেন? কারো জানা আছে এটা? আমি কিন্তু আমার এমনি ভিডিওতে আলোচনা করেছি। দেখেন 6.02 × 10⁻23 মানে হচ্ছে যে এতগুলো পরমাণু, এতগুলো পরমাণু। তাহলে এবার আপনি এখন আমাকে বলেন তো দেখি, পারেন কিনা দেখি, কত টিকিট দেখি, কারো জানা আছে কিনা দেখি। আই থিঙ্ক কারো হয়তো বা জানার নাই, আই থিঙ্ক কারো হয়তো বা জানা নাই এটা। তানভীর বলেছে যে অনেক কোটি বলে, এটা অনেক কোটি মানে দরকার নেই, অনেক কোটি হবে এটা নাকি? আচ্ছা আচ্ছা, না মাহিনেটা ভুল গেল। 1 মোল না, মানে মোলের হিসাব বাদ, আমরা যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, হেক্সিলিয়ন এরকম বলি না, এটা কত হবে? এটা আই থিঙ্ক কেউ জানবে না। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে আপনারা একটু মনে রাখেন। এটা হচ্ছে 602 হেক্সিলিয়ন। আমি লিখে দিচ্ছি, বাংলাতে লিখে দিই এরকম করে, 602 হেক্সিলিয়ন। আসলে আমরা জাস্ট এই সংখ্যাটাই শুধু জানি, কিন্তু এই সংখ্যাটাকে যে পূর্ণরূপ করলে এটা আসে, অনেক সময় আমরা আসলে জানার চেষ্টা করি না। তো মজাটা কোথায় পাবো তাহলে আমরা বলেন তো? আমরা এতগুলো যে পরমাণু নিয়ে খেলবো একটু পরে, তো এতগুলো পরমাণুর সম্পর্কে যদি আমি না জানি তাহলে কেমনে আমার মজা লাগলো? আপনাকে তো ওই আয়নীকরণ শক্তি এখানেই আটকে ফেলে যে, এই তুমি কি মোল সম্পর্কে জানো? তুমি আমাকে জানতে আসছো, তুমি মোল সম্পর্কে জানো? আগে মোল সম্পর্কে জেনে আসো, যাও। 6ষ্ঠ অধ্যায় মোল সম্পর্কে আলোচনা আছে। স্যার এখন তো আমরা 4র্থ অধ্যায়ে পড়ছি। ক্লাস 9-এ যখন একটা স্টুডেন্ট পড়বে তখন তাহলে 6ষ্ঠ অধ্যায় আগে পড়বে নাকি 4র্থ অধ্যায় আগে পড়বে? কিন্তু আমি মনে করি যে আমাদের বইটা উল্লেখ করা দরকার ছিল যে 1 মোল সমান কতটি পরমাণু, তাহলে কিন্তু স্টুডেন্টরা এখানে বুঝতে ভালো পারত। ওকে, যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই কাহিনীতে। তাহলে আপনার এতটি পরমাণু যে সেটা চিন্তা করেন। আমরা আসলে আয়নীকরণ শক্তিটা কিভাবে জানি বা কিভাবে আগে প্রথমত বোঝার চেষ্টা করি সেটা আগে বলি, তারপর আমাদের ভুলটা ধরিয়ে সঠিকটা আপনাদেরকে জানাই। আমরা শুধুমাত্র জাস্ট এই যে এরকম করে চিন্তা করি, একটাই মাত্র আমরা কি করি, একটাই চিত্রকে আমরা জাস্ট খেয়াল করি। অর্থাৎ এটা সোডিয়ামের চিত্র যদি হয়, মনে করেন এটা যদি সোডিয়ামের চিত্র হয়, তাহলে জাস্ট এই যে একটা চিত্র মানে 1 মোল। এটাই আমরা ভাবি যে এই যে এটাতে একটা ইলেকট্রন এখন সরাবো, এই যে একটা ইলেকট্রন সরাই ফেলবো, তাহলে সরাতে গেলে তো অবশ্যই একে কিছু শক্তি দিতে হবে, একে সরাইতে গেলে তো একে শক্তি দিতে হবে। আর যে শক্তিটা দিতে হলো এই একটা ইলেকট্রনকে সরাইতে, সেটাই হলো আয়নীকরণ শক্তি। আমরা এটা ভেবে আমরা এটা জানার চেষ্টা করি, বাট নেভার। একটি পরমাণু থেকে নয়, একটি পরমাণু থেকে নয়। আপনি এখন চিন্তা করবেন, আপনি এখন ইমেজিন করবেন, আপনি একটু চোখ বন্ধ করে ইমেজিন করেন যে দেলোয়া স্যারের বোর্ডে এখন আপনার এই 602 হেক্সিলিয়নটি পরমাণু অঙ্কন করা আছে। সোডিয়ামের পরমাণু অঙ্কন করেছি আমি এখানে, মনে করেন, বাট একটাই না, আমি 602 হেক্সিলিয়ন এরকম করে কি করে রেখেছি, আপনার চিত্র অঙ্কন করে রেখেছি। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন ভালো করে। 1টা 2টা আছে, আমি 3টা অন্তত অঙ্কন করি। তিনটা অঙ্কন করলাম, এটা একটা সোডিয়ামের পরমাণু, এটা একটা সোডিয়ামের পরমাণু, এটা একটা সোডিয়ামের পরমাণু, বাট 3টা মাত্র অঙ্কন করেছি আমরা। কিন্তু কতটি? 602 হেক্সিলিয়নটি চিত্র এইভাবে অঙ্কন করা আছে আপনার বোর্ডে, এরকম করে। সেটা আপনি ক্লিয়ার করে ফেলেন আগে। তাহলে 602 হেক্সিলিয়ন পরমাণু থেকে একটি করে যদি আপনি পরমাণু সরাই ফেলেন, অর্থাৎ এটা থেকে একটা ইলেকট্রন সরাবেন, এটা থেকে একটা ইলেকট্রন সরাবেন, এটা থেকে একটা ইলেকট্রন সরাবেন, তাহলে 602 হেক্সিলিয়ন পরমাণু থেকে কতটি পরমাণু সরাবেন আপনি? এই এতটি পরমাণু সরাবেন, তাই না? ইলেকট্রন সরাবেন। কথা বুঝতে পারছেন? 602 হেক্সিলিয়ন পরমাণু থেকে আপনি একটা করে ইলেকট্রন সরিয়ে ফেলেছেন। তাহলে আপনি কতটি ইলেকট্রন সরিয়েছেন?
অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 ইলেকট্রন আপনি সরিয়েছেন, তাহলে এতগুলো ইলেকট্রন সরাতে আপনাকে যে পরিমাণ শক্তিটা দিতে হয়েছিল, এতগুলো ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি আপনাকে দিতে হয়েছিল, সেই শক্তিটা হইল যে আমার ওই সোডিয়ামের আয়নীকরণ শক্তি। আমি আবারও বোঝাতে চাই। দেখেন, আমাদের এখানে প্রথমেই একটা স্টুডেন্টের যে কাহিনীটা লাগে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় কেন বলা হবে? কেন বলবে গ্যাসীয় অবস্থায়? আমি এই গ্যাসীয় অবস্থাটা বুঝতে পারতেছি না। দেখেন, গ্যাসীয় অবস্থা বলার পেছনে একটা কারণ আছে। তখন এগুলো তো পরমাণুর হিসাব। পরমাণু কখন হয় বলেন তো? কঠিন অবস্থাতে পরমাণু আপনি ধরবেন, তরল অবস্থাতে পরমাণু ধরবেন না। গ্যাসীয় অবস্থাতে যখন হয়ে যাবে তখন আলাদা আলাদাভাবে কি হয়ে যাবে? পরমাণুভাবে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যখন গ্যাসীয় অবস্থা হবে তখনই কিন্তু তারা পরমাণুতে রূপান্তর হয়। তাই প্রথমে লেখা আছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, অর্থাৎ সোডিয়ামের, ধরেন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে, অর্থাৎ সোডিয়ামের মানে এই যে 6.02 ইন্টু 10⁻23 পরমাণু থেকে বা 1 মোল পরমাণু থেকে, তখন 1 মোল পরমাণু মানেই হলো 6.02 ইন্টু 10⁻23, 1 মোল পরমাণু মানেই হলো 6.02 ইন্টু 10⁻23, 1 মোল পরমাণু মানেই হলো 6.02 ইন্টু 10⁻23। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করবেন। 1 মোল ইলেকট্রন অপসারণ করবেন মানে কতটি ইলেকট্রন অপসারণ করবেন? আপনি এতটি ইলেকট্রন অপসারণ করবেন। ওই অপসারণ করতে যে পরিমাণ শক্তি আপনাকে দিতে হবে, সেই শক্তিটাকে বলা হবে ওই মৌলটার আয়নীকরণ শক্তি। এবার বুঝতে পারলেন কিনা আমাকে একটু জানান তো, নাহলে আমি আবারও বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু বলেন আমাকে। কই সবাই? আমাকে একটু জানান। আমার মোবাইলে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? শারমিন বুঝে নাই, আরেকবার বলতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে পড়ার জন্য আসছেন আপনারা। আমি যখন বলবো শুধুমাত্র উত্তর করতে, তখন আপনারা জাস্ট কি করবেন, এই যে অনেকজনই ক্লিয়ার করতে পারে না হয়তো বা, আমি আবারও ক্লিয়ার করি। গ্যাসীয় অবস্থা মানে হচ্ছে যে কি, তখন সে পরমাণুতে আছে। 1 মোল পরমাণু মানে এতটি পরমাণু, আর এতটি পরমাণু মানে 1 মোল। এই দুটো আগে ভালো করে ক্লিয়ার করতে হবে। তাহলে আপনি সোডিয়ামের 1 মোল পরমাণু মানে কতটি পরমাণু? এতটি পরমাণু। তাহলে আপনার এই মানে আপনার ইয়াতে বোর্ডে এতগুলো পরমাণু চিত্র এরকম করে অঙ্কন করা আছে, মানে এতগুলো পরমাণু চিত্র এরকম করে অঙ্কন করা আছে। এবার আপনি কি করবেন? প্রত্যেকটা পরমাণু থেকে একটা একটা করে ইলেকট্রন বের করে দেবেন। তাহলে কতটি ইলেকট্রন বের করলেন? এতটিতে ইলেকট্রন বের করেছেন, এতটি, অর্থাৎ সবগুলো থেকে তো একটা একটা করে বের করেছেন ইলেকট্রন। দ্যাট মিনস এতটি ইলেকট্রন বের করে ফেলেছেন না? তো বের করলে কি আপনি এমনি বের হয়ে গেছে নাকি? শক্তি দিতে হয়েছে। তাহলে যে পরিমাণ শক্তিটা দিতে হয়েছে সেই পরিমাণ শক্তিটাকে বলা হবে আয়নীকরণ শক্তি। এবার দেখেন মজাটা এখন আসবে, আরও একটা মজা আসবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মজা আসবে। দেখেন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির একটা ব্যাপার আছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 2টা থাকে। একই রকমভাবে তৃতীয় কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে 2টা। দেখেন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা ম্যাগনেসিয়ামের একটা পরমাণু, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা পরমাণু, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আরেকটা পরমাণু। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখন কি করবেন? তাহলে ম্যাগনেসিয়ামের এরকম করে চিত্র কতটি অঙ্কন করা আছে? আপনি ভাববেন এতটি চিত্র অঙ্কন করা আছে, অর্থাৎ 1 মোল চিত্র অঙ্কন করা আছে, অথবা এতটি চিত্র এরকম করে অঙ্কন করা আছে। এবার প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের পরমাণু থেকে আপনি একটা একটা করে যদি ইলেকট্রন জাস্ট সরাই ফেলেন, তাহলে কতটি ইলেকট্রন সরাইলেন? এই 6.02 ইন্টু 10⁻23 ইলেকট্রন সরিয়ে ফেলেছেন।
তখন ম্যাগনেসিয়ামের যে শক্তিটা দিতে হয়েছে ম্যাগনেসিয়ামকে, সেই শক্তিটা হলো ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। স্যার প্রথম আয়নীকরণ শক্তি বুঝলাম না, তার ম্যাগনেসিয়ামের আরও একটা ইলেকট্রন বাকি আছে এখন, তাহলে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি হবে এটা। এবার ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি যখন আপনি করতে যাবেন, ধরেন প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের পরমাণু থেকে, অর্থাৎ এতটি ম্যাগনেসিয়ামের পরমাণু থেকে এতটি ইলেকট্রন সরিয়েছেন, একটা থেকে যেহেতু কি করেছেন, একটা করে ইলেকট্রন সরিয়েছেন, তাহলে এতটি পরমাণু থেকে আপনি কি করবেন, অতটি ইলেকট্রন সরিয়েছেন। তাহলে একটু লক্ষ্য করেন তো, আপনার মোট কথা 1 মোল ম্যাগনেসিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে ফেলেছেন। সরাতে আপনার শক্তি লেগেছে 1000 লেগেছে, ধরেন 1000। তাহলে এখন ম্যাগনেসিয়ামের তো লাস্ট কক্ষপথে আরও একটা করে ইলেকট্রন বাকি আছে, তাহলে এই একটা ইলেকট্রনগুলো অপসারণ করতে আবারও কি 1000 শক্তি দিতে হবে, নাকি 1000 চাইতে কম দিতে হবে, নাকি 1000 চাইতে বেশি দিতে হবে? ভালো করে বুঝবেন। প্রথমে 2টা করে আমাদের ইলেকট্রন ছিল, একটা করে বের করে নেওয়া হয়েছে, তাহলে আরও একটা করে এখন বাকি আছে। তাহলে একটা করে যখন বের করে নিয়েছিলেন তখন শক্তি দিতে হয়েছিল 1000 ধরেন। এবার পরবর্তীতে যে আরও একটা করে রয়েছে, এই একটা বের করতে এখন আবারও কি 1000 শক্তি লাগবে, নাকি 1000-এর চাইতে কম লাগবে, নাকি 1000-এর চাইতে বেশি লাগবে? একটু আমাকে জানাবেন। একটু আমাকে জানাবেন প্লিজ। কেয়া বলেছে যে বেশি লাগবে। আমি তো উল্টাপাল্টা একজনের কমেন্ট যদি দেখি জাস্ট সাথে সাথে ব্লক। এদেরকে রাখা তো দরকার নাই, আগাছাকে রাখার কোনো দরকার নাই। যারা এখানে পড়াশোনা করার জন্য আসছে শুধুমাত্র তাদেরকে দরকার, বাকি যেগুলো আসছেন নির্দ্বিধায় চলে যান এখান থেকে, কোনো দরকার নেই আপনাদের এখানে। 2021 সাল, 2022 সাল, 2023 সাল যারা যারা পড়ার জন্য এখানে আসছেন তারা শুধুমাত্র থাকেন, বাকিগুলো সব বিদায় হন, থাকতে হবে না এখানে। ওকে, অনেকজনই বলেছে যে 1000-ই লাগবে, আবার বলেছে যে কেউ বেশি লাগবে, আবার কেউ বলেছে যে কি কম লাগবে। ওকে, মানে অনেকজনই কনফিউজে আছে যে আসলে কিভাবে কি করব, মানে কম লাগবে নাকি বেশি লাগবে সেটা নিয়ে একটু কনফিউজড আছে সবাই। যাই হোক, দ্যাটস নো প্রবলেম। আপনি যখন আসলে একটা একটা করে প্রথমত ইলেকট্রন সরিয়ে নিয়েছিলেন তখন 1000 শক্তি দিয়েছিলেন। তো আগের অবস্থাটা চিন্তা করতে হবে আর এখনের অবস্থাটা চিন্তা করতে হবে। আগের অবস্থাতে 12টা কি ছিল সর্বমোট ইলেকট্রন, তাহলে আমাদের নিউক্লিয়াসে 12টা কি থাকবে, প্রোটন থাকবে। একই রকমভাবে প্রত্যেকটাতে 12টা ইলেকট্রন ছিল, 12টা প্রোটন ছিল। তাহলে 12টা ইলেকট্রন আর 12টা প্রোটন পরস্পরকে যেভাবে আকর্ষণ করে থাকবে, এখন ঘটনাটা কীরকম হচ্ছে দেখেন তো। এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কিন্তু একটা ইলেকট্রন ছাড়ার পরে এখন 11টা ইলেকট্রন হয়ে গেছে। বাট নিউক্লিয়াসে কিন্তু প্রোটন সংখ্যা কখনো কি হবে না, কমবে না। 12টা প্রোটন থেকেই গেছে, বাট ইলেকট্রন রয়েছে 11টা। এখন দেখেন প্রোটন বলবে যে হ্যাঁ, একটু আগে তোমরা না নেগেটিভ বেশি ছিল না, আমরা নেগেটিভ এবং পজিটিভ সমান ছিলাম, ভালো কথা, কিন্তু এখন তো তোমরা নেগেটিভ একজন নাও, আমরা কিন্তু কি হয়ে গেছি, পজিটিভের সংখ্যা বেশি হয়ে গেছি, অর্থাৎ 12টা প্রোটন আর তোমরা 11 জন, আমরা 12 জন। তাহলে তোমরাকে আমরা এখন টেনে ধরে ফেলবো, একেবারে টেনে ধরে ফেলবো। কোথায় যাবো তুমি, টেনে ধরে ফেলবো। অর্থাৎ 12টা ধনাত্মক চার্জ 12টা ঋণাত্মক চার্জকে যে বলে আকর্ষণ করতো, 12টা ধনাত্মক চার্জ 11টা ঋণাত্মক চার্জকে আরও অনেক জোরে কী করতে পারবে, আকর্ষণ করতে পারবে। তাই আপনি যখন এই ইলেকট্রনকে অপসারণ করাতে চাইবেন, নিউক্লিয়াস বলবে ওই থাম, আর একটু শক্তি বেশি লাগবে, নাহলে হবে না। বুঝতে পারছেন কথা? তাই যদি আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি করতে যেতে হয়, অর্থাৎ ম্যাগনেসিয়ামের এখনও তো কতটি পরমাণু রয়েছে, এতটি পরমাণু রয়েছে। এবার এতটি পরমাণু থেকে আবারও যদি একটা একটা করে ইলেকট্রন সরাতে যান আপনি, তাহলে আবারও অতটি ইলেকট্রন সরাইলেন। এবার সরাতে গিয়ে দেখবেন যে আপনার প্রায় আরও বেশি লেগে গেছে, মানে 1500 মতন শক্তি লেগে গেছে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি হয়, দ্বিতীয় আয়নীকরণ শক্তি হয়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করে ফেলি, এমন কোন মৌল রয়েছে যার তৃতীয় আয়নীকরণ শক্তিও পাওয়া সম্ভব? এমন কোন মৌল রয়েছে যে মৌলটির তৃতীয় আয়নীকরণ শক্তি পাওয়া সম্ভব? বলেন নেই। প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তি তিনটাই পাওয়া সম্ভব। কার কার বলেন?
থ্যাংক ইউ সো মাচ মাহবুব। হাবিব বলেছে অ্যালুমিনিয়াম। তারপরে আরিফুল ইসলাম, রফিক, শামিম, তারপরে বিস্তৃত আকাশ, রেবেকা, মাহিম, জালাল, ক্লাস শেষ করে আমি কমেন্ট চেক করব, টেনশন করেন না। যারা যারা উল্টাপাল্টা কিছু কমেন্ট করছেন বা এখানে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু কাহিনী করতে আসছেন, তাদের সরাসরি ডাস্টবিনে ফেলে দিব। এই ননসেন্সি আচরণ এখানে চলবে না। মাহাদি, তানজুম মহিন, মেলেকা খান, মোহিত ইসলাম, মিরন, জয়, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আরে সবাই তো পারে এই প্রশ্নের উত্তর। অ্যালুমিনিয়াম, ইয়াস। তার মানে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে। 1টি ইলেকট্রন সরাতে প্রথম আয়নীকরণ শক্তি, 2টি ইলেকট্রন সরাতে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, 3টি ইলেকট্রন সরাতে তৃতীয় আয়নীকরণ শক্তি। বাস। তাহলে ইলেকট্রন সরাইতে গিয়ে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হলো আয়নীকরণ শক্তি। কথা বুঝতে পারছেন? তাহলে আর যদি ইলেকট্রন এবার প্রবেশ করাতে হয়, ইলেকট্রন তো সরাইলেন, শক্তি দিলেন, এবার ইলেকট্রন যদি প্রবেশ করান তাহলে সে শক্তিটা ত্যাগ করে দেয় বা শক্তি নির্গত করে দেয়। ভালো করে বুঝবেন। এখানে যখন ইলেকট্রন সরাইতে গেলেন তখন শক্তি কি করতে হলো? দিতে হইল। এবার যদি ইলেকট্রন আবারও তাকে দিয়ে দেন তাহলে শক্তি আর দিতে হবে না, বরং শক্তি সে নিজেই নির্গত করবে, সে নিজেই শক্তি বাইর করে দেবে। তখন ওই জিনিসটাকেই বলা হবে আপনার ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কি হয়? গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, মানে বের হবে। কারণ ইলেকট্রন যদি নেয় তাহলে তো খাইলো, খাওয়া মানে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে না? আর ত্যাগ করে দেওয়া মানে তো ধনাত্মক আয়নে পরিণত হবে। তো যখন ত্যাগ করলো তখন শক্তি দিতে হইল, আর যখন আপনি অ্যাকসেপ্ট করাবেন, তাকেই দিবেন, তখন কিন্তু সে কি করবে? শক্তি নির্গত করে দিবে। আর ওই ঘটনাটা হলো ইলেকট্রন আসক্তি। তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি জাস্ট মানে একটু পার্থক্য। আয়নীকরণ শক্তিতে শক্তি দিতে হয়, আর ইলেকট্রন আসক্তিতে শক্তি আমাদেরকে নিজেরা, মানে ইলেকট্রন আসক্তি আমাদেরকে নিজে শক্তি দেয়। কথা বুঝতে পারছেন এবার? আশা করছি। এবার আমরা তাহলে পরবর্তীতে চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা বোঝার জন্য দেখেন, আগে প্রথমত সমযোজী বন্ধন বুঝতে হবে আপনাকে। তড়িৎ ঋণাত্মকতা বোঝার জন্য সমযোজী বন্ধন বুঝতে হবে। দেখেন, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এরা যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন এই দুটো একসাথে কি হয়? H2 হয়। তাহলে আমরা বলেছিলাম যে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তাহাই হচ্ছে সমযোজী বন্ধন। এক কথায় শেষ। অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তাহাই হলো সমযোজী বন্ধন। তো এখন হাইড্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এবার এই দুইটা যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখনই সমযোজী বন্ধন গঠন হবে। আচ্ছা, সমযোজী বন্ধনের সাথে ইলেকট্রন শেয়ার ঘটে, তাই তো? ইলেকট্রন শেয়ার হয় সমযোজী বন্ধনের মাধ্যমে। এখন কথা হলো যে ইলেকট্রন শেয়ার করার পরে ঘটনাটা কি ঘটে দেখতে হবে আমাদেরকে একটু। আসেন, হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের একটা ইলেকট্রন। ঠিক একই রকমভাবে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। দেখেন, এটাও যেহেতু হাইড্রোজেন, এটাও যেহেতু হাইড্রোজেন, তারা পরস্পরের মাঝে দেখা হয়ে যাওয়ার পরে বলবে, তোরও তো ভাই একটা ইলেকট্রন, আমারও ভাই একটা ইলেকট্রন, কি করব? তুইও তো আমাকে দিতে পারবি না, আমিও তোকে দিতে পারবো না, ভাই ভাই শেয়ার করি ইলেকট্রনগুলো। এবার এখন এই যে এই দুইটা ইলেকট্রন যে পরস্পরের মাঝে শেয়ার ঘটবে, আমি আপনাদেরকে বুঝাই। যখন তাদের মাঝে যে ফাঁকা জায়গাটুকু, এটাকে রাস্তা ধরেন, তাহলে এখানে একটা ইলেকট্রন ছিল আর এখানে একটা ইলেকট্রন ছিল। যখন তারা পরস্পরের মাঝে শেয়ার করে দিবে তখন শেয়ারকৃত ইলেকট্রনগুলো দেখেন মিডিল বরাবর চলে আসবে, মিডিল বরাবর, অর্থাৎ এই বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে। এবার এখন দেখেন, এ পাশে যদি হাইড্রোজেন থাকে আর এখানে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এই দুইটা ইলেকট্রনের প্রতি টান কিন্তু এ হাইড্রোজেনেরও যতটুকু, এ হাইড্রোজেনেরও ততটুকুই। এ হাইড্রোজেনেরও এই দুইটা ইলেকট্রনের প্রতি টান যতটুকু, এ হাইড্রোজেনের এই দুইটা ইলেকট্রনের প্রতি টান ততটুকুই। তো এই যে ঘটনাটা তো গেল। এবার আসি আমরা অন্য কোনো একটা যৌগ নিয়ে। তখন ওই যৌগতে আপনি
ধরতে পারবেন যে আসলে কেন ঘটনাটা এরকম হচ্ছে। আমরা এবার এরকম করে আলোচনা করি। এবার অক্সিজেনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ অক্সিজেনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে আপনি যদি জাস্ট তাদের রাস্তাটাকে এরকম করে চিন্তা করেন, অর্থাৎ তাদের এটা এই জায়গাতে আছে হাইড্রোজেন আর এই জায়গাটাতে আছে অক্সিজেন, কথা বুঝছেন? এবার ধরেন যে তারা পরস্পরের মাঝে ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে অক্সিজেন কিন্তু হাইড্রোজেনকে প্রথমে বলবে দেখো দেখো ইলেকট্রন শেয়ার করে ভাই, মাঝে মাঝে আমরা দুজনেই সমানভাবে শেয়ার করে নেব, চিন্তা করিস না। তো এর কাছে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা পাঠিয়ে দিল, এই বরাবর আসলো মনে করেন। এবার অক্সিজেন ইলেকট্রন পাঠিয়ে দিল, প্রথমত এই বরাবর আসলো। এবার অক্সিজেন কি করে জানেন? অক্সিজেন এই দুইটা ইলেকট্রনকে মাঝামাঝিতে না রেখে সে কিন্তু 2 নম্বরে কাজ করে, বলে যে কি নাই তোর কাছে রাখবো না। এবার ইলেকট্রন তো শেয়ার করা হয়ে গেছে, তুই তার কিছু বলতে পারবি না, ইলেকট্রন শেয়ার করা হয়ে গেছে। এবার ইলেকট্রন দুইটাকে আমার দিকে বেশি টাইনে ফেলবো। দেখেন কত চালাক, যাওয়ার কথা কিন্তু মাঝখান বরাবর। দেখেন এই যে মিডিল বরাবরই থাকার কথা, হাইড্রোজেনও শেয়ার করেছে, অক্সিজেনও শেয়ার করেছে, তুমিও শেয়ার করেছো, আমিও শেয়ার করেছি, তাহলে তো মাঝখান বরাবরই কি থাকবে? আমাদের 2টা ইলেকট্রন থাকবে। তুমি কেন তোমার দিকে 2টা ইলেকট্রনকে টানি ফেললা? এটা তো অন্যায়। এখন অক্সিজেন বলবে শোন দেখে পর্যায় সারণী যা, পর্যায় সারণীতে গিয়ে তুই তোর অবস্থানটা দেখ আর আমার অবস্থানটা দেখ। আমি হলাম অনেক ডানে অবস্থান করছি, দেখে পর্যায় সারণীটা। হাইড্রোজেন কোথায়, অক্সিজেন কোথায় দেখে? হাইড্রোজেন হচ্ছে একেবারে গ্রুপ নাম্বার 1-এ, অক্সিজেন হচ্ছে গ্রুপ নাম্বার 16-তে। আমি হলাম সবচেয়ে ডানে অবস্থান করছি, ইলেকট্রন খাওয়ার প্রবণতা আমারই সবচেয়ে বেশি। আমি হলাম এলাকার হিরো, আমি হলাম এলাকার মাস্তান, আমি হলাম এলাকার যাই বলেন তাই, অর্থাৎ আমি যা বলবো তাই হবে। তুমি হচ্ছে যে হবে না, বলে লাভ নাই। অর্থাৎ আমি সবচেয়ে ডানে অবস্থান করছি মানে কি? আমার ইলেকট্রন খাওয়ার প্রতি প্রবল আকর্ষণ রয়েছে। আমি হলাম অধাতু, তুমি অধাতু, ঠিক আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি অধাতব ধর্ম প্রকাশ করি, এই কারণে আমার কাছে ইলেকট্রন আসতে হবে বেশি। তাই বলছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন তো অবশ্যই সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। সমযোজী বন্ধনে আবদ্ধ 2টি পরমাণুর মধ্যে, অর্থাৎ অক্সিজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু ধরেন, 2টি পরমাণুর মধ্যে যে ইলেকট্রন দুটো শেয়ার হয়, শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে নিজেদের মাঝে যে আসলে টানার আপনার প্রবণতা, সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি মানেও হলো কিন্তু ইলেকট্রন খায়, কিন্তু সেখানে একজন একটি, কিন্তু ওখানে জোড়া ইলেকট্রনের কোনো কাহিনী থাকে না। বাট তড়িৎ ঋণাত্মকতা হতে হলে অবশ্যই জোড়া ইলেকট্রন হতে হবে। কেন? শেয়ারকৃত ইলেকট্রন হতে হবে। তাই বলছে যখন 2টা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তখন সমযোজী বন্ধনের সময় তো অবশ্যই জোড়া জোড়া করে ইলেকট্রন শেয়ার হয়, তখন ওই শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে যে কোনো একটা পরমাণু তার দিকে একটু বেশি আকর্ষণ করে, আরেকজন করতে পারে না। তো দুটোর মধ্যে যে বেশি আকর্ষণ করতে পারে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যে কম আকর্ষণ করতে পারে তার তড়িৎ ঋণাত্মকতা কম। কথা বুঝতে পারছেন? বাট এখানের ক্ষেত্রে একই ধরনের 2টা মৌল ছিল, এই কারণে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান কি হয় জানেন? মানে এ আর এ যতটুকু আসলে টানে, তখন তাদের তড়িৎ ঋণাত্মকতার মান এখানে আমরা ওই দুটোরই মান কি পাই? সমান পাই। অর্থাৎ এখানের ক্ষেত্রে হাইড্রোজেনের যতটুকু টানছে, এখানে হাইড্রোজেন ততটুকু টানছে, পার্থক্য পাওয়া যাবে না। এবার এখানের ক্ষেত্রে আপনি পার্থক্য পাবেন, অক্সিজেন বেশি টানবে, হাইড্রোজেন কম টানবে। বুঝতে পারলেন কিনা একটু আমাকে জানান তো। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা কি বুঝতে পারলেন কিনা আমাকে একটু জানান তো। ফাহিম চৌধুরী, না আমি অবশ্যই আমাকে বলবেন, আমি তার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিব। ওকে, সবারই তো ক্লিয়ার। আচ্ছা, রেখা দাস, নাদিয়া, সজীব আহমেদ, তামিম, মাহিম, দা জ্যোতি, কাউসার খান, বুঝছি স্যার। সাদ্দাম, জি স্যার বুঝছি। ক্লিয়ার, রানী দেবী, বুঝছি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো মতন বুঝছে। তড়িৎ ঋণাত্মকতাটা আবার বলেন। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার জন্য সমযোজী বন্ধন বুঝতে হবে আমাদেরকে। অর্থাৎ 2টা মৌল যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে,
তখন যে শেয়ারকৃত ইলেকট্রন এটা আর এটা মনে করেন যে সমযোজী বন্ধনে আবদ্ধ হইল, আবদ্ধ হওয়ার পরে তাদের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা ছিল সেটা মাঝ বরাবরই থাকার কথা, কিন্তু এই মাঝ বরাবর না থেকে এই দুইটা ইলেকট্রনকে এই তার দিকে বেশি টেনে ফেলবে। তো এই যে টেনে নেওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে অবশ্যই যৌগটাকে সমযোজী বন্ধন হতে হবে, এটাই মাস্ট। এখন আমার স্টুডেন্টকে আমি বলতে চাই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার নির্ধারণকে আজকে করাবো নাকি নেক্সট টাইমে করাবো? এটাকে আজকে করাবো নাকি নেক্সট টাইমে করাবো আমাকে একটু বলবেন। আজকে কি আপনারা টায়ার্ড হয়ে গেছেন নাকি নাকি নেক্সট টাইমে করালে ভালো হয়? আমিও একটু হালকা টায়ার্ড হয়ে যাই, তারপর আপনারা চাইলে বুঝিয়ে দিতে হবে। ফুয়াদ চৌধুরী বলেছে যে আজকে বুঝাতে, ইমাম বলেছে নেক্সট, আফিফা নেক্সট, কোরআনের আলো নেক্সট, অজয় কালকে, মমিন খান নেক্সট, সাদ্দামা বলেছে নেক্সট, নাদিয়া বলেছে আজকে, মালিকা খান বলেছে আজকে। নেক্সট টাইমের কমেন্ট বেশি, কিন্তু ভোটে কিন্তু নেক্সট টাইম এরাই জিতে যাচ্ছে। আজকে আর না, আচ্ছা আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অবশ্য টায়ার্ড হয়ে গেছি অনেক, সারাদিন থেকে আসলে কথা বলছি, তো সারাদিনই স্টুডেন্ট পড়াইছি, পড়াতে পড়াতে রাত 9টার সময় আপনাদের কাছে আবার জমা হয়েছি যে ক্লাস করাবো আবার। আচ্ছা যাই হোক, আজকে আর না করাই, কালকে আমরা কি করব, আপনাদের ওই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার নির্ধারণ করার জন্য বেশ কিছু ট্রিক্সগুলোও দিব, আর আজকে দিলে হয়তো আর একটু ভালো করে দিতে পারবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে কালকে আমরা ওই সৃজনশীল নিয়ে আলোচনা করে দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই অধ্যায় সৃজনশীলগুলো কেমন করে করতে হবে সেগুলো আলোচনা করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এতটুকুই থাকো, কেমন? ওকে, তাহলে লাস্ট পথে আপনাদের টাইম লাইনে একটু অন্তত রেখে দেন, ভিডিওটা একটু শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন, পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হবে। ওরে বাপরে, 222 জন আছেন আপনারা, 222 জন, 222 জন যদি শেয়ার করেন কত বন্ধুর কাছে পৌঁছায়? আপনারা দেলোয়ার স্যারকে কিছু বললাম না আর, দেলোয়ার স্যারকে আপনারা ওই আর কি বলতাম, আর কিছু বললাম না। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।